নমস্কার, চলে এলাম নতুন এক বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ভূগোল। আর অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে আমরা স্টুডিওতে পেয়েছি দুজন দিকপাল শিক্ষককে। আমার ডান দিকে রয়েছেন মাননীয় সঞ্জীব কুমার মান্না মহাশয়, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা স্যারের, এবং 25 বছরেরও বেশি উনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষক রূপে নিযুক্ত রয়েছেন। ওনার অভিজ্ঞতাকে সঙ্গে করে আমরা আজকে এগিয়ে যাব। আর আমার বাম দিকে রয়েছেন গৌতম সামন্ত মহাশয়। নমস্কার। শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, 2010 সাল থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত। স্যারও দীর্ঘদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষক রূপে নিযুক্ত রয়েছেন। আমরা সরাসরি বিষয়ে চলে যাব। স্যারদের দু চার কথা পরীক্ষার্থীদের তো স্যাররা বলবেনই, মানে একেবারে জেনারেল কিছু কথাবার্তা এই বিষয়ের বাইরে থেকেও। একেবারে সরাসরি চ্যাপ্টার ওয়াইজ আলোচনায় বা প্রশ্নভিত্তিক আলোচনায় আমরা চলে যাব। স্যার, আমরা কি প্রথমে একটু নাম্বার বিভাজনটা জেনে নিই নাকি? হ্যাঁ, একদম। তাহলে ওটা কি আপনি সঞ্জীব বাবু শুরু করুন। আমরা একেবারে নাম্বার বিভাজন থেকে শুরু করছি, মানে এমসিকিউ, এসিকিউ এবং ব্রড। বেশ, আচ্ছা। তোমরা অনেকেই জেনে গেছো, টেস্ট পরীক্ষা দিয়েছো এবং এখন তোমাদের ফুলদমে প্রিপারেশন চলছে। তো নম্বর বিভাজন সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে 70 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা, 35 নম্বরের এমসিকিউ থাকবে এবং মানে শর্ট কোশ্চেন থাকবে, আর 35 নম্বরের ডেসক্রিপটিভ বা রচনাধর্মী প্রশ্ন থাকবে। তো 35 নম্বরের মধ্যে দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে এসিকিউ। তো এমসিকিউ থাকবে তোমাদের যেটা 21 নম্বরে, আর এসিকিউ থাকবে 14 নম্বরে। তো আর বড় কোশ্চেন যেটা থাকছে রচনাধর্মী, সেটা তোমাদের 5টা কোশ্চেন থাকবে, 5 সাথে 35, কিন্তু 7টাকে আবার বিভাজন করা থাকবে 2 বা 3 বা 4 এবং 5। তো সেই হিসাবে যেমন একটা নমুনা হিসেবে 7 নম্বরের কোশ্চেন কেমন হতে পারে, 5 যুক্ত 2 হতে পারে, 5 নম্বরের একটা কোশ্চেন, 2 নম্বরের একটা কোশ্চেন, অথবা 4 যুক্ত 3 হতে পারে, আবার অথবা 2 যুক্ত 2 যুক্ত 3 হতে পারে। এই রকম তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে। বেশ, স্যারের কাছ থেকে একটু জেনে নেব যে এমন কিছু বিষয় রয়েছে যেখানে কিছু চ্যাপ্টার থেকে শুধু এমসিকিউ এসিকিউ থাকছে, আবার কিছু চ্যাপ্টার থেকে এমসিকিউ এসিকিউ যেমন থাকছে, আবার বড় প্রশ্ন থাকছে। এরকম কি কিছু ভূগোলের ক্ষেত্রে ভাগ রয়েছে স্যার? অবশ্যই, একদম। আমি আলোচনা শুরু হয়ে গেছে। আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু অন্য কথা বলবো। আমি বলি, সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো এই এত সুন্দর একটা অনুষ্ঠান তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তাদের কাছে তুলে ধরার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো। যিনি আজকে সঞ্চালক রয়েছেন সম্মাননীয় তনুরঞ্জন মাইতি মহাশয়, এবং দীর্ঘদিনের ভূগোল বিষয়ের শিক্ষক আমার সঙ্গে রয়েছেন সঞ্জীব কুমার মান্না মহাশয়কে, এবং টেকনিশিয়ানস যারা রয়েছে এই এত সুন্দর অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো, স্পেশালি কম্পন দাস ইউটিউব চ্যানেলকে। আচ্ছা, আর সেই সঙ্গে তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছো 2025-এ, তোমরা প্রায় 1 বছর ধরে তোমাদের নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত তোমরা ভূগোল বিষয়টা, আমি প্রথমেই আশা করব তোমরা খুঁটিয়ে পাঠ্য বইটা পড়েছো, একদম লাইন বাই লাইন তোমরা পড়ে নিয়েছো। এখন শেষ মুহূর্তে একদম বলা ভালো পরীক্ষা দুয়ারে চলে এসেছে। তো এই সময় তোমাদের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে হয়তো একটা ছাই চাপা আগুনের মতো একটা চাপা টেনশন কাজ করছে। আমরা যদি সেটা দূর করতে পারি সেই জন্যই বোধহয় একদম জাস্ট ওদেরকে একটু হাত ধরে এগিয়ে দেওয়া, আপনাদের অভিজ্ঞতাকে সঙ্গে করে ওরা যে ভুল ভ্রান্তি গুলো করে সেগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায় বা একটু বেশি নাম্বার কিভাবে ওরা পেতে পারে সেই জন্য একটু সুযোগ করে দেওয়া। এবারে আমি বিষয়ে চলে আসি। স্যার যেটা বললেন যে চ্যাপ্টার ওয়াইজ নম্বর বিভাজন, অর্থাৎ অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন যেটা রয়েছে, খুব সুন্দর স্যার বলেছেন সঞ্জীব বাবু যে তোমাদের 35 এবং 35, এই তোমরা যে প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল এই দুটো ভাগ রয়েছে, এর মধ্যে
তোমরা প্রাকৃতিক থেকে 35 পাবে আর অর্থনৈতিক থেকে 35 নাম্বারের প্রশ্ন পাবে। তার মধ্যে তোমরা প্রাকৃতিক থেকে দুটো লং কোয়েশ্চেন পাচ্ছ 7 নাম্বারের, যেটা তোমাদের একদম বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, ভৌমজলের কাজ, সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, ক্ষয়চক্রের গঠন, জলনির্গম প্রণালী এবং একদম মৃত্তিকা পর্যন্ত, এই পর্যন্ত তোমরা একটা কোয়েশ্চেন পাচ্ছ 7 নাম্বারের। এই পর্যন্ত তোমরা এমসিকিউ পাচ্ছ ধরো 2 নাম্বারের, ধরো বহির্জাত প্রক্রিয়া থেকে পাচ্ছ, সামুদ্রিক প্রক্রিয়া থেকে 1 নাম্বার পাচ্ছ, ক্ষয়চক্র থেকে 1 পাচ্ছ, আর জলনির্গম প্রণালী থেকে 1 এবং মৃত্তিকা থেকে 2 নাম্বারের এমসিকিউ পাচ্ছ তোমরা। এসিকিউ এই এতগুলো অধ্যায় থেকে সব জায়গা থেকে একটা করে পাবে তোমরা। এটা গেল প্রথম অংশ প্রাকৃতিক ভূগোলের। দ্বিতীয় অংশে তোমাদের বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য, মানুষ ও পরিবেশ, মিথস্ক্রিয়া, এই জায়গা থেকে তোমরা একটা লং কোয়েশ্চেন পাচ্ছ এবং শর্ট কোয়েশ্চেন এমসিকিউ পাচ্ছ বায়ুমণ্ডল থেকে 3, জীবমণ্ডল এবং মানুষ ও পরিবেশ মিথস্ক্রিয়া থেকে 1, আর বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের এসিকিউ পাচ্ছ জীববৈচিত্র্য এবং মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া থেকে 1 করে দুটো এসিকিউ পাচ্ছ। আর তোমরা তো এটা জানো যে তোমাদের এই এমসিকিউ এবং এসিকিউ উত্তরপত্রে নির্দিষ্ট জায়গায় লিখতে হয়, আগে থেকেই ঠিক করা থাকে। আর এবার অর্থনৈতিকে আসি। অর্থনৈতিকের নাম্বার যেটা বিভাজন রয়েছে সেটা তোমাদের অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, এই পর্যন্ত তোমরা 2 নাম্বার পাচ্ছ এসিকিউ, 1 নাম্বার পাচ্ছ এমসিকিউ, আর এখান থেকে তোমরা একটা লং কোয়েশ্চেন পাচ্ছ এই জায়গা থেকে একদম কৃষিকাজ পর্যন্ত, অর্থাৎ কৃষিকাজ থেকে তোমরা একটা লং কোয়েশ্চেন পাচ্ছ। শিল্প এবং পরিষেবামূলক কার্যাবলী, অর্থাৎ আধুনিক, নব্য এবং অত্যাধুনিক কার্যাবলী যেগুলো রয়েছে সেখান থেকে তোমরা একটা পাচ্ছ লং কোয়েশ্চেন আর 2 করে পাচ্ছ এমসিকিউ, আর দুটো অংশ থেকে 1 করে পাচ্ছ এসিকিউ। এবং একদম শেষ অংশে তোমাদের যেটা আছে জনসংখ্যা, জনবসতি, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখান থেকে তোমরা যে কোয়েশ্চেন পাবে একটা লং কোয়েশ্চেন পাচ্ছ 7 নাম্বারের। জনসংখ্যা, জনবসতি থেকে তোমরা 2 নাম্বারের কোয়েশ্চেন পাচ্ছ এমসিকিউ, আর আঞ্চলিক উন্নয়ন থেকে তোমরা 1 নাম্বারের এমসিকিউ পাচ্ছ। আর এই দুটো অংশ থেকেই তোমরা 1 করে এসিকিউ পাচ্ছ। এই হলো তোমাদের মোট 70 নাম্বার বা তার নাম্বার বিভাজনটা। বেশ, আচ্ছা আমি একটু অ্যাড করব এই প্রসঙ্গে। গৌতমবাবু খুব ভালো বলেছেন, কিন্তু একটা জায়গায় বোধহয় একটু বুঝে নিলে ভালো হয়। সেটা হচ্ছে যে প্রাকৃতিকের যে দুটো পার্ট আছে গৌতমবাবু বললেন, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে মৃত্তিকা পর্যন্ত একটা, বহির্জাত প্রক্রিয়া, তারপরে ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী এবং মৃত্তিকা বা ক্ষয়, এই যে চ্যাপ্টার গুলো আছে এখান থেকে কিন্তু 7 নম্বরে দুটো কোশ্চেন আসবে, একটা আর একটার অথবা লিখতে হবে একটা কিন্তু একটা আর একটার অথবা হিসাবে থাকবে। এবং এই চ্যাপ্টার গুলো মিলিয়ে 19 নম্বর থাকবে, যার মধ্যে 7 নম্বর আর বাকি 12 নম্বর এমসিকিউ এসিকিউ হিসাবে আসবে। একদম একইভাবে পরের যে চ্যাপ্টার মানে প্রাকৃতিকের যে অংশটা থেকে গেল, বায়ুমণ্ডল এবং তার সঙ্গে জীববৈচিত্র্য আর মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া, এই যে 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার থেকে একইভাবে দুটো 7 নম্বরের কোশ্চেন থাকবে, একটা করতে হবে। আচ্ছা, এবং 16 নম্বর এই চ্যাপ্টার জন্য মানে এই পোর্শনটার জন্য বরাদ্দ। তাহলে 7 নম্বর হলে তাহলে বাকি যে 9 থাকলো সেই 9টা কিন্তু এমসিকিউ এবং এসিকিউ হিসাবে আসবে। একদম। আর পরেরটা আরেকবার বলে দিই, মানে অর্থনৈতিক ভূগোলের যেটা গৌতম বলেছেন যে কৃষিকাজ থেকে একটা 7 নম্বরের কোশ্চেন আসবে এবং ওই একটা কোশ্চেনই আসবে, একটাই উত্তর করতে, কোনো অল্টারনেটিভ থাকছে না। স্যার একটু সংযোজন। হ্যাঁ বলুন। এখানে তোমরা দেখবে, তোমরা যদি সালের কোয়েশ্চেন গুলো একটু ফলো করো তাহলে ওই 2022 সালে সবগুলোতেই একটা করে অল্টারনেটিভ ছিল, কিন্তু ওটাকে তোমরা ধরবে না, কারণ ওটা আমরা সবাই জানি ওটা কোভিড ইয়ার ছিল। কিন্তু স্যার যেটা বলছেন ওটাই একদম ঠিক, তোমরা কিন্তু কৃষি থেকে কোনো অল্টারনেটিভ কোয়েশ্চেন পাচ্ছ না, তোমাদের একটা দেওয়া হবে, একটাই লিখতে হবে। আর একইভাবে গৌতমবাবু যেটা বললেন, শিল্প থেকে একটা কোশ্চেন থাকবে, অল্টারনেটিভ থাকবে না, একটা কোশ্চেনই করতে হবে। এবং শিল্পের যে চ্যাপ্টারগুলো আছে মানে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, টার্সিয়ারি অ্যাক্টিভিটিস,
বা কোয়াটারনারি অ্যাক্টিভিটিস এবং কুইনারি যেটা তোমরা পড়েছো, এই সব মিলিয়েই তোমাদের শিল্প এখান থেকে একটা কোশ্চেন নিয়ে আসবে, একটা কোশ্চেন করতে হবে। আর পরে যেটা থেকে গেল সেখানে কিন্তু অপশন পাবে তোমরা। থেকে গেল হচ্ছে জনসংখ্যা এবং জনবসতি, আর হচ্ছে অর্থনীতি, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন 7 নম্বরে পাবে, অথবা একটা আরেকটার অথবা অল্টারনেটিভ পাচ্ছো। এইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবার তোমরা চিন্তা ভাবনা করবে যে কোন চ্যাপ্টারটা তোমাদের সবচেয়ে ভালো লাগে, তাহলে সেইভাবে তোমাদের পরিকল্পনা করে এগোতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই বোধহয় সেগুলো চুজ করেই ফেলেছে, তবুও আমরা তাদেরকে একটু ধরিয়ে দেওয়া। স্যার, আমার মনে হয় চ্যাপ্টার ওয়াইজ আলোচনা না করে আমরা প্রশ্ন ভিত্তিক আলোচনাটা করলে একটু বেশি তাড়াতাড়ি হবে বা আমাদের সময়টাও কম লাগবে। তাহলে কি আমরা প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করতে পারি? অবশ্যই। বেশ, এক্ষেত্রে আমি একটা বলবো যে ওইভাবে না আলোচনা করে আমরা যেহেতু প্রাকৃতিকের দুটো পোর্শনে ভাগ করলাম, আচ্ছা, এবং অর্থনৈতিক ভূগোলের 3টে পার্টে ভাগ করলাম, তাহলে এক একটা পার্ট ধরে আমরা যদি আলোচনা করি সেটা বোধহয় ছাত্রছাত্রীর বুঝতে সুবিধা। আচ্ছা, আমরা যদি প্রাকৃতিকের যে বহির্জাত প্রক্রিয়া, তার সঙ্গে ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী এবং মৃত্তিকা, এই পোর্শনটা থেকে একটা আলোচনা যদি করা যায়, তাহলে একসঙ্গে এমসিকিউ এবং এসিকিউ দুটোই হয়ে যাবে। হ্যাঁ, সেভাবেও হতে পারে। বেশ স্যার, আমি স্যার আমার অনেক সিনিয়র মাস্টারমশাই, আমি স্যারকে একটা স্যারের কাছ থেকে জানতে চাইবো, তোমাদেরও সেটা অবশ্যই কাজে লাগবে। স্যার, এমসিকিউ গুলো তো আমরা নির্দিষ্ট অংশের মধ্যে লিখছি, মানে শিক্ষার্থীরা লিখছে, তাহলে এখানে কি শুধু দাগ নাম্বার দিতে বলছেন, না দাগ নাম্বার সহ অপশনটিও লিখে দিতে বলছেন? আপনার কি মত? আমার মতে দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখে দেয় ভালো। একদম, আমারও এটা একদম আমি সহমত পোষণ করব স্যারের সঙ্গে, যে তোমরা দাগ নাম্বার প্রথমে দিলে যে অপশনটি তোমাদের হবে, এটার পর তোমরা উত্তরটিও লিখে দেবে, শুধু দাগ নাম্বারটা দিয়ে তোমরা বেরিয়ে যাবে না। আর এসএকিউ তোমরা যে নির্দিষ্ট অংশে লিখছো, তোমরা অলরেডি অনেক কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার সব সমাধান করেছো, তাতে করে তোমরা ওই অ্যানসারটাকে একটু কমপ্লিট অ্যানসার তৈরি করবে, পূর্ণ বাক্য এবং খুব বড় না হয়। যতটুকু জানতে চাওয়া হচ্ছে 1 নম্বরের মতো তোমরা একদম যথাযথ উত্তর, মানে ওইটুকুটাই লিখবে, আর কাটাকুটি একবারেই করবে না। এক্ষেত্রে স্যার আমরা যেটা বলি যে পোর্শনটা সিওর সেটা তুমি উত্তর করে এসো, বাদ বাকিটা ব্ল্যাঙ্ক রাখো। একেবারে শেষে যখন তুমি রিভিশন দিচ্ছ তখন তোমার যে উত্তরটা ছেড়ে আসবো না, তাহলে আমি একটা লিখলাম। যেমন একটু সংযোজন, যেমন আমরা যদি ওই চ্যাপ্টারে আমরা এমসিকিউ তো ছেলেমেয়েরা অপশন পাচ্ছে সেইভাবে লিখবে, কিন্তু এসিকিউ কেমন করে লিখবে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি। কোনো কারণে পড়েছে পূর্ববর্তী নদী কাকে বলে, তাহলে সেই হিসাবে ছেলেমেয়েরা সংজ্ঞাটা দিতে পারে এবং তার সঙ্গে একটা উদাহরণ একদম। যেমন ভূ উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে যে নদী তার নিম্নক্ষয়ের মাধ্যমে পূর্বেকার অবস্থা বোঝা রাখে তাকে পূর্ববর্তী নদী বলে, যেমন ব্রহ্মপুত্র নদী বা সিন্ধু নদী। এইভাবে একটা এক্সাম্পল দিলে অনেক বেশি কমপ্লিট হবে। বেশ, স্যার কি বলছেন? হ্যাঁ, ওই ফাঁকা রাখার বিষয়টা এক্স্যাক্টলি ফাঁকা তোমরা অবশ্যই যেটা বলেছেন, আমিও স্যারের সঙ্গে সহমত, সঞ্চালক স্যারের সঙ্গে, যে তোমরা ফাঁকা অবশ্যই রেখে যাবে, পরে হয়তো তোমাদের ওটা আবার চলে আসতে পারে মনে, তখন লিখবে, কিন্তু কোয়েশ্চেনে তোমরা একটা মার্ক করবে যে এটা আমরা এখন স্কিপ করে বেরিয়ে গেছি। না হলে ওটা অনেক সময় কি হয়, পরীক্ষার হলে তো একটা আলাদা রকম টেনশন কাজ করে, তো সেক্ষেত্রে ওটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা তোমাদের মতো করে কোয়েশ্চেনে একটা মার্ক করে রাখবে, বড় করে গোল করে রাখা, আন্ডারলাইন করে রাখা, যাতে ছেড়ে না যায়। স্যার, একটা জিনিস জানার ছিল, ধরুন এমসিকিউ যতগুলো দেওয়া থাকে ততগুলোই করতে হয়, কিন্তু এসিকিউর ক্ষেত্রে নিশ্চিতভাবে বোধহয় কিছু অপশন থাকে, বেশি থাকে। সেটা বলছি, অনেক ছাত্রছাত্রীর মধ্যে একটা ধারণা রয়েছে যে অনেক স্যারেরাও বলেন যে 5টা বলা আছে, তুমি যদি সময় তোমার পারমিট করে তাহলে 7টা 8টা করে এসো, কারণ যদি প্রথম দিকের উত্তরটা ভুল হয়ে যায় তাহলে। এখন কথাটা হচ্ছে যে এসএকিউ হিসাবে 14 নম্বর থাকে, সেই 14 নম্বরের সব ক্ষেত্রে অপশন থাকে না, দেখা যায় 5টা কি 6টা কোশ্চেনের অপশন থাকে। তো সেইগুলো ছাত্রছাত্রী যদি মনে করে তাহলে একাধিক অ্যান্সার করতে পারে, মানে অথবাটাও অ্যান্সার করে আসতে পারে যদি সময় পারমিট করে বা যদি তারা চায়। আর যদি কনফিডেন্স থাকে যে আমার উত্তর ঠিকই রয়েছে তাহলে ওইদিকে না যাওয়াই।
বেশ, তাহলে স্যার আমরা একেবারে প্রশ্নে চলে যাই সরাসরি। হ্যাঁ, স্যার যেটা বলেছিলেন আমরা অধ্যায় ভিত্তিক, যেমন প্রাকৃতিকের আমরা এইবারে 2025-এর জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু কোশ্চেন যদি তোমাদের সামনে আলোচনা করি, যে তোমরা কি লিখবে, কি লিখবে না, কি দেবে, কি দিলে পুরো নাম্বারটাই তোমরা এক্সামিনারের হাত থেকে বের করে আনতে পারবে। এবং কোশ্চেন পছন্দ মতো কোশ্চেন অবশ্যই অবশ্যই তোমরা তো আগেই শুনলে যে সব কোশ্চেনে, লং কোশ্চেনে তোমরা অপশন পাচ্ছ না, অল্টারনেটিভ কোশ্চেন থাকছে না, কিছুতে থাকছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্ন নির্বাচন করাটা খুবই জরুরি। তো সেক্ষেত্রে বহির্জাত প্রক্রিয়া থেকে একদম আমরা মৃত্তিকা পর্যন্ত এখানে দুটো কোয়েশ্চেন পাচ্ছি লং, আমরা একটা আমাদের লিখতে হবে 7, এবং তার আবার ভাগ থাকে 5, 2, 4, 3, অনেক সময় 2, 2 করে ওখানে 1 নাম্বারেরও একটা কোয়েশ্চেন দেয়, 2, 2, 2, 1, অর্থাৎ 2 + 2 + 2 + 1 এইভাবেও থাকে। তো আমি প্রথমে বলবো তোমরা যত নম্বর বিভাজনটা বেশি থাকবে সেই ধরনের কোয়েশ্চেনগুলোকে সিলেক্ট করবে লেখার জন্য, উত্তর লেখার জন্য। এবার ধরো থাকলো না, তাহলে তোমাদের তো কিছু রেডি কোয়েশ্চেন থাকে, সেগুলো অবশ্যই তোমরা, আমি আশা করবো, কমন পাবে। আমরা সেরকমই 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন স্যার আলোচনা করি। বেশ, বেশ। যেমন ধরো তোমাদের এই সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তোমরা অলরেডি অনেকগুলি টেস্ট পেপারে স্কুল সমাধান করেছো, কোয়েশ্চেন ব্যাংক করেছো, অনেক মক টেস্ট দিয়েছো, তাতে হয়তো এটা তোমরা লিখেইছো। তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এখানে কিন্তু এটা পড়লে তোমাদের 5 নাম্বারেরই থাকবে, 5 নাম্বার থাকবে, এর সঙ্গে 2 নাম্বার অন্য কিছু পাবে। তো তাতে করে তোমাদের কিন্তু আমার যেটা মনে হয় 5টা ভূমিরূপ অবশ্যই লেখা দরকার, যদি লিখতে পারো 5টা, এবং ছবি সহ। কারণ আমাদের কিন্তু মাধ্যমিকের মতো, তোমরা যে মাধ্যমিক দিয়েছিলে 3টে লেখো, যে কোনো 3টে ভূমিরূপ, এরকমটা সাধারণত বলা থাকে না, সাধারণত থাকে না। তো আমি একটু অবশ্যই। আচ্ছা, অনেক ক্ষেত্রে গৌতম বাবু যেটা বললেন ওই রকমই, যেটা হচ্ছে সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অনেক সময় স্পেসিফিক ভূমিরূপ ওরা দিয়ে দেয় একদম। যেমন সমুদ্র ভিগু হতে পারে, তরঙ্গ কর্তৃক মঞ্চ হতে পারে, ব্লো হোল হতে পারে, সামুদ্রিক খিলান হতে পারে, এইরকম কতগুলো নির্দিষ্ট ভূমিরূপ ওরা উল্লেখ করে দেয় এবং চিত্র সহ তার বর্ণনা দেয়। তো সেক্ষেত্রে যদি 3টে ভূমিরূপ দেয় এবং 5 নম্বর দেয়, অবশ্যই ছবি দিতে হবে এবং তার সঙ্গে সংখ্যা, বৈশিষ্ট্য এবং উদাহরণ প্রত্যেকটা স্পেসিফিক করে দিতে হবে, এবং কালারিং পেন্সিল ইউজ করে সেটাকে আইডেন্টিফাই করে দিলে ভালো হয়। আচ্ছা স্যার, যেটা বলছিলেন হয়তো 5টা দেওয়া যেতে পারে, এক্ষেত্রে যদি 3টে উল্লেখ করা থাকে তাহলে কি আমরা বেশি দেব? দেওয়ার দরকার নেই, প্রয়োজন দরকার। যদি আগে থেকে বলে দেওয়া থাকে তাহলে তোমরা ওগুলোই দেবে, এবং সেটা থাকে, আমরা অবশ্যই তো প্রশ্ন ভালো করে পড়বে, তখন আর দরকার নেই। এবার যদি না বলা থাকে যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও, সেক্ষেত্রে 5 নম্বর থাকলে 5টা পয়েন্ট দিলেই এনাফ। কারণ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ অনেক বইতে 7টা, 8টা, 9টা, 10টা আছে। তো সেক্ষেত্রে ছেলে মেয়েদের বলবো 5টা ছবি সহ এবং বৈশিষ্ট্য, উদাহরণ সহ প্র্যাকটিস করে যেতে, এবং 5টার মধ্যে যদি 3টে উল্লেখই থাকে তাহলে তো আর বাইরে যাওয়ার ব্যাপার না। আর একটু ওর সঙ্গে যদি অন্য পার্ট থাকে, যেমন রিয়া উপকূল, ফিওর উপকূলের মধ্যে পার্থক্য 2 নম্বরে আছে কি 3 নম্বরে আছে, তাই 3 নম্বরে যদি থাকে তাহলে 4টে পয়েন্ট দেওয়া ভালো, 2 নম্বরে যদি থাকে তাহলে 3টে পয়েন্ট। আমি ছেলে মেয়েদের বলবো তার জন্য 3টে পয়েন্ট, এবং এক্ষেত্রে ওই বিষয় আর দুটো বিষয় আর এইভাবে দিলে ভালো হয়। অর্থাৎ মূল কথা যেটা তোমরা বুঝলে, যে সবসময় যদি বলা না থাকে তাহলে তোমরা নাম্বারের থেকে একটু বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। স্যার আমি আরেকটু এখানে আমার যেটা মনে হয়েছে, স্যার বলবেন যে 5টা ভূমিরূপ যদি লিখতে বলে কিছু না বলা থাকে, তাহলে আমরা 5টা লিখছি, ওখানে তো 7-8টা বইয়ে থাকে, তাহলে শেষের গুলো যদি কেউ লিখে দেয় যে বিবরণ দেওয়ার দরকার নেই, যে এছাড়াও সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে অন্যান্য ভূমিরূপগুলি হলো 6, 7, 8, সেটা দিতে পারে একটা লাইনে শেষ করে দিতে পারে, দিয়ে তোমরা একটা এন্ডিং লাইন যেটা এটা ক্লোজ করে দিলে উত্তর। আরেকটা আমি বলবো ছেলে মেয়েদের, যে মাধ্যমিক পরীক্ষার্থে অনেক সময় আমরা অ্যাডভাইস দিই যে চিত্র বলা থাকলে চিত্র দিতে হবে, আর না হলে নম্বর কাটার কোনো জায়গা নেই। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলবো
যে ছবি যদি নাও বলে তাহলে ছবি অবশ্যই দেওয়া দরকার, জরুরি। আমিও সহমত স্যারের সঙ্গে। ছবিটা তোমরা চেষ্টা করবে। অলরেডি তোমরা 1 বছর ধরে প্রায় ছবিগুলো বাড়িতে অবশ্যই অনুশীলন করেছো, আরো একবার করে নেবে। এখন তো স্কুল যাওয়া নিয়মিত নয়, তোমরা বাড়িতে অনেক সময় পাচ্ছ, তাহলে এই অবসর সময়টা তোমরা ভূগোলের ছবি আঁকার পেছনে দিতেই পারো, অসুবিধা থাকছে না সেখানে অন্য বিষয় পড়ার ফাঁকে। তাহলে ছবিগুলো কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই একবার অনুশীলন করে নেবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ছবির গঠনগত কিছু মিস তোমরা করছো, অর্থাৎ মানে ছবির টেকনিক্যালি ফল্ট দেখা যাচ্ছে। ছবিটা এঁকেছো কিন্তু মনে হলো না যে এটা স্ট্যাক, বা মনে হলো না এটা স্টাম্প, এটা মনে হলো না। তাহলে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, বা ছবিটা যেন ভালো হয়, কারণ ভূগোলের সঙ্গে তো ছবিটা যায়। অতএব সুন্দর করে ছবিটা বাড়িতে একবার তোমরা অনুশীলন করে নেবে। এবার ছাত্রছাত্রীদের একটা জিনিস বলবো, অনেক ক্ষেত্রে এখানে এই চ্যাপ্টারতে কিন্তু দুটো কোশ্চেন থাকবে, একটা আর একটা অল্টারনেটিভ। তো সেই ক্ষেত্রে কোশ্চেন চুজ করার একটা ব্যাপার আছে। যেমন আমি যদি একটা কোশ্চেন বলি যে ভূগঠনের সঙ্গে জলনির্গম প্রণালীর সম্পর্ক আলোচনা করো এবং তার সঙ্গে পূর্ববর্তী নদী, হয়তো ওখান থেকে 2 নম্বরে টেনে দিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যারকে একটু থামাবো। স্যার যে প্রশ্নটা তুলেছেন তোমাদের সামনে বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 2025-এর জন্য। তাহলে ওটা আলোচনা না, আমি একটু বলছি। এবং ওর সঙ্গে অল্টারনেটিভ দিয়ে দিল যে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে সক্রিয় উপাদান হিসাবে জলবায়ু এবং জীব জগতের ভূমিকা কতখানি, তার সঙ্গে পেডোক্যাল পেডালফার মৃত্তিকার তুলনা করবো। তাহলে ছাত্রছাত্রীদের অবশ্যই বলবো ওই শেষের কোশ্চেনটা টাচ করতে, কারণ শেষের কোশ্চেনটা অনেকটা সহজ সরল ভাষায় উত্তর দেওয়া যাবে এবং সেটা কোনো কমপ্লিকেটেড নয়। কিন্তু ভূগঠনের সঙ্গে জলনির্গম প্রণালীর সম্পর্ক, তার উত্তরটা অনেক বেশি জটিল এবং অনেক বেশি বিতর্কিত, বা অনেক বেশি উত্তরটা কোথায়, অর্থাৎ সেটা আমার খাতাটা যিনি মূল্যায়ন করবেন ওনার পছন্দ মতো নাও হতে পারে, সেটাই বলতে চাইছি। সুতরাং এইগুলো কি তোমার হয়তো করা আছে, তবুও তুমি যদি তোমার পছন্দ মতো কোশ্চেন পেয়ে যাও, তাহলে এই ধরনের কোশ্চেন গুলোকে এড়িয়ে যাই ভালো। একদম নির্বাচনটা খুবই মানে গুরুত্বপূর্ণ। আর দেখো প্রত্যেকটা অ্যান্সারেরই কিছু কিওয়ার্ড থাকে। সেক্ষেত্রে স্যার যে প্রসঙ্গটা তুললেন খুবই সুন্দর একটা বিষয়, যে তোমরা ওই প্রথম প্রশ্নটা যদি যাও যে জলনির্গম প্রণালীর সঙ্গে ভূগঠনের সম্পর্ক, তাহলে ওখানে কিন্তু অ্যান্সারের ওই কিওয়ার্ড মানে গুরুত্বপূর্ণ শব্দগুলো কিন্তু খুব বেশি, এবং সেগুলো তোমাকে লিখতেই হচ্ছে। অর্থাৎ গঠনটা কি রকম হবে, শিলার গ্রথনটা কি রকম হবে, ঢাল বা নদীটা কি রকম আছে, কতটা কোমল শিলা বা কঠিন শিলা, ফল্ট স্ট্রাকচার না ফোল্ড না ফল্ট স্ট্রাকচার, এই ধরনের জিনিসগুলো তোমাকে উল্লেখ করতেই হচ্ছে। সেক্ষেত্রে খুব সুন্দর একটা স্যার উপস্থাপন। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড অপশনে চলে যাও, অর্থাৎ মাটি গঠনের যে উপাদান, সক্রিয় উপাদান স্যার দুটো বললেন, যে জীব জগৎ এবং জলবায়ু, এবং এটাও কিন্তু 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা বোধহয় লেখাটা অনেক বেটার হবে। তবে এখানেও তোমরা তথ্য দেবে, সুন্দর বৈশিষ্ট্য করে সাজিয়ে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করো। বেশ, আমরা তাহলে পরবর্তী পরে আমরা যদি বলি যে বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য এবং মানুষ ও পরিবেশ মিথস্ক্রিয়া, এখান থেকেও তোমরা একটা মানে লং কোয়েশ্চেন পাবে, আর এমসিকিউ এসিকিউ তো অবশ্যই পাচ্ছ। তো এক্ষেত্রে বায়ুমণ্ডল থেকে ধরো তোমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদের জীবন চক্র, পলম্যানের ত্রিকোষ মডেল, এইগুলোতে ছবি থাকছে। তোমরা ছবিগুলো খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবে। পলম্যানের যদি আমাদের ত্রিকোষীয় মডেল যেটা হয়, যেটা ফেরেল কোষ, হ্যাটলি কোষ, মেরু কোষ, এক্ষেত্রেও সুন্দর ছবি আঁকবে এবং সুন্দর করে ছবিটা করবে। তবে সবটাই কিন্তু করবে সময়ের মধ্যে। অনেক সময় দেখা যায় তোমরা প্রথম দিক থেকে খুব সুন্দর করে উত্তরগুলো লিখলে, শেষে আর সময় পেলে না, ছবিটা খারাপ হয়ে গেল। তোমাদের মনে রাখতে হবে 70 নাম্বারের জন্যই তোমাকে সময়টি দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য যে নাম্বারটি ধার্য করা আছে তার সঠিক ব্যবহার কিন্তু তোমরা অবশ্যই করবে। তো আমি এই ক্ষেত্রে বলবো, বলুন না, ঠিক আছে, আমি এই ক্ষেত্রে বলবো যে এই যে বায়ুমণ্ডলের অনেকগুলো পার্ট আছে। জলবায়ু শ্রেণী বিভাগ, জলবায়ুর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তনের কারণ, এখান থেকে যেমন একটা কোশ্চেন ছাত্র করে আসবে, তেমনি অন্য অল্টারনেটিভ অর্থাৎ জীববৈচিত্র্য এবং
মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া, এই দুটো চ্যাপ্টার অপেক্ষাকৃত সহজ এবং ছাত্রছাত্রীদের বলবো এই দুটো চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিতে। এখান থেকে 7 নম্বরে একটা আসবে। সেই হিসাবে জীববৈচিত্র্যের যেমন জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, এটা করলে এখান থেকে একটা পাঠ আসতে পারে। অথবা স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগের মধ্যে হয়তো মরু উদ্ভিদ কি জলজ উদ্ভিদের মধ্যে পার্থক্য, যেগুলো সহজ পার্থক্য, বা মরু উদ্ভিদের সঙ্গে লবণাক্ত উদ্ভিদের পার্থক্য, এগুলো আসতে পারে। আবার গ্রিন হাউস প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা গ্রিন হাউস প্রভাব বা প্রাকৃতিক পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব, ওজোন স্তর নিয়ন্ত্রণের উপায়, এইগুলো মনে হয় মাধ্যমিক বা নিচের লেভেলের অনেক জায়গায় ছেলেমেয়েরা পড়েছে। কাজে এইগুলো সেরকম এখন থেকে যদি প্রিপারেশন করা যায়, ওই অংশগুলো অনেক বেশি সহজ হবে এবং ছেলেমেয়েরা লিখতে পারবে। বা এগুলোতে বোধহয় স্যার সবগুলোতে স্যার যেটা বললেন ছবিও থাকছে। হ্যাঁ, ছবিও থাকছে। যেমন জীববৈচিত্র্যের গুরুত্বতে তোমাদের ছবি আঁকার কোনো প্রয়োজনীয়তা নেই, সেই রকম কোনো ছবি। কিন্তু ওই দিকটা গেলে, বাকি প্রথমের দিকটা গেলে, যেমন জেটবায়ুর জীবনচক্র, ছবি তোমাদের বুঝতে হবে। তারপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র, ছবি না হলে এবং বিষয়টা জটিলও বটে, বিষয়টা জটিলও বটে। 6টা স্টেজ তোমাদের লিখতে হচ্ছে, 6টা স্টেজে তোমাদের ছবি আঁকতে হচ্ছে। যদি অল্টারনেটিভ তোমরা পেয়ে যাও, তাহলে আমার মনে হয় যে জীববৈচিত্র্য এবং মানুষ পরিবেশের মধ্যে সম্পর্ক আর এই দিকটা একটু গুরুত্ব দেওয়া, তবে এই দুটো চ্যাপ্টার গুরুত্ব দিলে ওখান থেকে আশা করি একটা পেয়ে যাবে ছেলেমেয়েরা। অবশ্যই স্যার, আমরা এবার অর্থনৈতিক যাই। আমাদের প্রাকৃতিক অংশটা হলো, তাহলে এক্ষেত্রে আমার মনে হয় স্যার যেভাবে তুলে ধরলেন বা আমি যেভাবে বলছি, তোমাদের যেটুকু ওই ছাই চাপা আগুনের মতো টেনশন ছিল, আমার মনে হয় কিছুটা প্রশমিত হয়েছে। হ্যাঁ, এরপরে তোমরা তো এই আমাদের প্রোগ্রামটা যখন দেখবে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাদের একটা কমেন্ট বক্স রয়েছে, ওখানে ওরা প্রশ্ন রাখতে পারে। আমরা আমাদের বিশেষজ্ঞ শিক্ষকদের কাছে সেই প্রশ্ন তুলে ধরবো এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা সেটা করো। বেশ স্যার, অর্থনৈতিক ভূগোলে আমরা চলে যাব। স্যার, অর্থনৈতিকটা শুরু করুন আপনি। আচ্ছা, অর্থনৈতিক ভূগোল যেটা ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং কৃষিকাজ পড়ে একদম। তো এখান থেকে একটা 7 নম্বরের কোশ্চেন আসবে এবং সেই অল্টারনেটিভ থাকছে না, আগেই আমি বলে দিয়েছি। তো সেই হিসাবে কৃষিকাজটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, সব পোর্শনটাই পড়তে হবে। তো এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলোর উপর তোমরা গুরুত্ব দেবে, সেটা হচ্ছে যেটা সবুজ বিপ্লব এবং শ্বেত বিপ্লব আর নীল বিপ্লব, এই 3টে বিপ্লব থেকে তোমাদের আসতে পারে। এদের সুবিধা অসুবিধা, একটা বিপ্লবের সুবিধা অসুবিধা করলে তার অনুকরণে তোমরা অন্যগুলো মনে রাখতে পারবে, এখান থেকে একটা আসতে পারে এবং ঘুরিয়েও আসতে পারে। যেমন ভারতের দুগ্ধ শিল্পের অনুন্নতির কারণ কি, সেটা তোমাদের শ্বেত বিপ্লবের যদি সমস্যাগুলো জানা থাকে, তাহলে ওই অনুকরণে তোমরা ওটা লিখতে পারবে। এগুলো বোধহয় স্যার ওই 3 বা 4 এর আসে। হ্যাঁ, শস্য তীব্রতা কাকে বলে, শস্য প্রগাঢ়তা ও শস্য তীব্রতা, শস্য সমন্বয়, শস্যাবর্তন, বিশেষ করে শস্যাবর্তন কাকে বলে এবং এর গুরুত্ব কতখানি, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর্দ্র কৃষি শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য আসতে পারে। তারপরে জীবিকা শব্দভিত্তিক কৃষি কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধা তোমরা লিখতে পারো। আর হচ্ছে বাজার ভিত্তিক উদ্যান কৃষি, যেটা আধুনিক চাহিদা রয়েছে এবং প্রত্যেকেই বাড়িতে বা জায়গায় তারা বাগান করে এবং সেটা স্থানীয় বাজারে সাপ্লাই দিচ্ছে। সেই দিক থেকে বাজার ভিত্তিক উদ্যান কৃষির সংজ্ঞা, বৈশিষ্ট্য তোমাদের বা সুবিধা অসুবিধা কি, এটা তোমাদের করে রাখতে হবে। তো কৃষি থেকে এই কোশ্চেনগুলো, আর কিছু কিছু কৃষি থেকে তোমাদের ওয়ার্ড বেসিসে আসতে পারে। যেমন শ্রীলঙ্কা নারকেল চাষে, একদম শ্রীলঙ্কা নারকেল চাষ উন্নত কেন, ভারতের ডাল চাষের সমস্যা, ভারতের ডাল চাষের সমস্যা, বা প্রগাঢ় কৃষি ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য, প্রগাঢ় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন, হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় কেন, কিংবা ব্যাপক কৃষিতে দেখা যাচ্ছে মাথাপিছু উৎপাদন বেশি আবার হেক্টর প্রতি উৎপাদন কম হয় কেন, এই সমস্ত বিষয়গুলো তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে সুবিধা অসুবিধা, অর্থাৎ তোমাদের কিছুটা অনুকরণে লিখতে হতে পারে। যেমন ডাল চাষের সমস্যা,
কিংবা তোমাদের যদি বলা হয় যে মালয়েশিয়ায় রাবার চাষের উন্নতির কারণ, কিংবা ভারতের ধান চাষের সমস্যা, কোনো একটা সমস্যা যদি আসে তাহলে অন্য সমস্যার সঙ্গে মিল রেখে তাহলে সেটা লেখা যেতে পারে। মানে কিছু কমন পয়েন্ট রয়েছে। আমরা কৃষি থেকে আলোচনা করছিলাম, কৃষি থেকে আরেকটু বিষয় আলোচনা করার দরকার আছে। বিভিন্ন কৃষিজ ফসল আছে, ধান আছে, তো চা আছে, কফি আছে, রাবার আছে। এই সমস্ত ফসলের অনুকূল পরিবেশ যদি করে রাখা যায় তাহলে একইভাবে তাহলে এইগুলো থেকেই অন্য কোনো জায়গায়, অর্থাৎ ভারতের কোনো একটা, আমি যদি ভারতের চা চাষের অনুকূল পরিবেশ করে থাকি তাহলে ভারতের কোনো একটা জায়গায়, যেমন আসাম রাজ্য চা চাষে উন্নত কেন, কিংবা কফি চাষের অনুকূল পরিবেশ যদি আমি করে রাখি তাহলে ওখান থেকে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি। তো এই ধরনের কোশ্চেনগুলো ওইখান থেকে শিফট করে লেখা যেতে পারে। কিংবা যদি আবার হয় যে দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে ভারত, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালয়েশিয়া, মানে বাংলাদেশ, এই যে জায়গাগুলো, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত জায়গায় প্রগাঢ় কৃষি হিসাবে ধান চাষের উন্নতির কারণ একদম। তো সেই হিসাবে কোশ্চেনটা একটু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে এবং ছাত্রছাত্রীদের বলবো তোমরা এইভাবেই পড়ে যাবে, তোমাদের লেখার ক্ষেত্রে বোধহয় সমস্যা হবে না। তোমরা ওইটি অনুকরণে, কারণ ভারতে ধান চাষের যে অনুকূল পরিবেশ সেটা তো থাইল্যান্ডেও ধান চাষের অনুকূল পরিবেশ একই হবে। সেইভাবে তোমরা মানে অসুবিধা না ফিল কিছু কমন পয়েন্টকে কাজে লাগানো, কমন পয়েন্টকে কাজে লাগাতে হবে। কারণ এইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্টেজ, এক্ষেত্রে খুব যে সহজ সরল কোশ্চেন আসবে একবারে, সেক্ষেত্রে মানে এখানে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে, উপস্থিত বুদ্ধিকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমি স্যারের কথা রাস্তে নিয়ে একটু বলবো যে সুন্দর স্যার বললেন, অর্থাৎ এই কৃষির অংশটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে তোমরা এই জায়গাটায় বাছাই করে পড়ো, এইটা কিন্তু খুব একটা ড্রব্যাক তোমাদের। অর্থাৎ স্যার যেটা বললেন শেষে যে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছো, এখানে কিন্তু তোমাদের এই যে কোয়েশ্চেনগুলো দেবে, আমি স্যারের একটা প্রশ্ন তুলে ধরে বলবো যে ব্যাপক কৃষিতে কেন মাথাপিছু উৎপাদন বেশি বা নিবিড় কৃষিতে কেন কম, যদি এই রকমের একটা 2 অথবা 3 নম্বরের কোয়েশ্চেন দেয় তাহলে এই বোধমূলক প্রশ্নটির উত্তর কিন্তু তোমাদের সেইভাবে দিতে হবে। তাহলে তোমরা এতদিনে যেটা করেছো অবশ্যই যে বইটা খুঁটিয়ে পড়েছো, যদি এখনো কোনো অংশটা বাদ দিয়ে পড়ে থাকো তাহলে এখনো বেশ কিছুটা সময় আছে, তোমরা কিন্তু সেই অংশটা খুঁটিয়ে পড়ে নাও, বইটা পড়ে নাও। উচ্চ মাধ্যমিকের যে কোনো লেখকের যে কোনো ধরনের বই তোমরা যদি টেক্সট বইটার কথাই আমি বলছি, এই টেক্সট বইটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা স্যার যেটা বললেন যে ওই ঘুরিয়ে প্রশ্ন দেওয়া যেটা বা ওই বোধমূলক টাইপের কোয়েশ্চেন যেগুলো তোমাদের থাকছে পুরো 70 নম্বরে তো তোমরা এরকম অবশ্যই পাবে। তাহলে 70-এ 70 স্কোর করতে গেলে ওইগুলো কিন্তু তোমাদের যথাযথ উত্তর করতেই হবে, না হলে কিন্তু তোমরা তার আগেই থেমে গেলে, তোমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার যেটা তোমরা আশা করেছো সেটাতে তোমরা পৌঁছাতে পারলে না। তাহলে এখনো বেশ কিছুটা সময় আছে, অবশ্যই তোমরা ওই যে অংশগুলো ছেড়েছো কৃষি থেকে অবশ্যই একবার করে খুঁটিয়ে পড়ে নাও। বিষয়টা খুবই সোজা, আমরা ওই অংশটা হয়তো একটু আতঙ্কিত হয়ে বা একটু বোর ফিল করে আমরা অনেক সময় স্কিপ করে যাই, যে আমরা শুধু ভারতের চাটা করলাম, শ্রীলঙ্কার চাটা করলাম না। ঠিক আছে, তোমরা এখান থেকে ওখানে দিয়ে দেবে, কিন্তু স্পেসিফিক কিছু জিনিস বা ধান চাষ যেটা বলছে না, উদাহরণগুলো তোমাদের তো থাইল্যান্ডেরই দিতে হচ্ছে বা চীনের দিতে হচ্ছে। তাহলে স্যার যেটা বললেন অবশ্যই সেটা সেই সঙ্গে তোমরা একটু খুঁটিয়ে পড়ো। বেশ। শিল্প, কৃষিটা স্যার আমাদের হলো, এরপরে তোমাদের অর্থনৈতিক ভূগোলে যেটা থাকছে সেটা হচ্ছে শিল্প এবং পরিষেবামূলক কার্যাবলী যে অংশটি হয়েছে। এখান থেকে তোমরা একটা লং কোয়েশ্চেন পাচ্ছ এবং এসএকিউ পাচ্ছ তোমরা 2 আর এমসিকিউ পাচ্ছ 4, যেটা আগেই আমরা বলেছি। তো এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকছে না, ফলে একটা দেওয়া থাকছে, একটাই লিখতে হবে। বিষয়টা কঠিন এমনটা না, ভয় পাবে না, তোমরা যে কোয়েশ্চেনটা থাকবে অবশ্যই সেটা পাবে। কৃষির মতো শিল্পটাও তোমাদের একটু ভালো করে রিভাইজ করতে হবে এবং আমরা তো কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই বলে দেব। স্যার আমার একটা মনে আসছে, ছাত্রছাত্রীরা অনেক সময় বলে যে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় ছাত্রছাত্রীদের করতে দেখেছি। যদি ওর একটা মডেল আনসার আপনি আমাদের এখন বলেন। অবশ্যই
আমি স্যার কিছুটা বলি। আবার অ্যাড করবেন স্যার আছেন। এখন যে কোনো শিল্প গড়ে ওঠার সাধারণ কিছু পয়েন্টস রয়েছে, অর্থাৎ কমন পয়েন্ট আমরা যেগুলোকে বলি যে শিল্প গড়ে উঠতে গেলে এইগুলো থাকা অবশ্যই দরকার, না হলে শিল্পটা হবেই না। যেমন ধরো কাঁচামাল, যেমন ধরো তোমাদের উন্নত বা আধুনিক পরিবহন ব্যবস্থা, মূলধন, বা ধরো তোমাদের ধরো চাহিদা, এরপর ধরো সরকারি সহযোগিতা। তোমাদের এই কমন পয়েন্টগুলো কিন্তু সব জায়গায় দিতে পারো। যে প্রশ্নটা আমাদের সঞ্চালক স্যার বললেন, তো এক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই দিচ্ছ, কিন্তু সেক্ষেত্রে আর কিছু পয়েন্ট তোমাদের অ্যাড করতে হবে। যদি স্পেসিফিক এই কোয়েশ্চেনটাই থাকে, সেক্ষেত্রে জাপানে কিন্তু লোহা আকরিক একেবারেই নেই। জাপান যেখান থেকে লোহা আকরিক পায় সেটা হচ্ছে ওদের সমুদ্র থেকে সামান্য কিছু ওই বা নিম্নমানের আকরিক থেকে ওরা লোহাটা কারখানার জন্য সাপ্লাই দেয়। জাপান বেশিরভাগ হচ্ছে বিদেশ থেকে লোহা আকরিক আমদানি করে এবং স্ক্র্যাপ আয়রন যেটা সেটা জাপান নিয়ে আসে। তাহলে তোমরা এক্ষেত্রে কাঁচামালের যোগানে স্ক্র্যাপ আয়রনের বিবরণটা দিচ্ছ, এটা তোমাদের বলতে হবে। স্ক্র্যাপ আয়রন বলতে যেটা ধরো তোমাদের ব্যবহারযোগ্য লোহা, যেগুলো আমাদের আর কোনো কাজে লাগে না, সেই সমস্তগুলো কালেক্ট করে। তো এবার কমন কিছু পয়েন্ট যেগুলো থাকছে, যেগুলো সবের ক্ষেত্রে সমস্ত ধরনের শিল্পের ক্ষেত্রেই একই হবে। উদাহরণগুলো জাপানের দেবে। তুমি যখন উদাহরণ লিখছো, তুমি যখন বন্দরের নৈকট্য এই পয়েন্টটা দেবে, তাহলে সেক্ষেত্রে তোমার জাপানের যে ওসাকা বন্দর, তুমি ধরো জাপানের যে কোবে বন্দর, এই ধরনের বন্দরের উদাহরণগুলো দিচ্ছ। শিল্প অঞ্চল যখন লিখবে ওই ধরনের উদাহরণ, কাঁচামাল যখন লিখবে বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল, এগুলো লিখছো। তো স্যারের যদি কিছু আমি এখানে বলবো, গৌতম বাবু খুবই ভালো বলেছেন যে জাপান কাঁচামালের অভাব থাকতে পারে। কাঁচামাল এমন একটা জিনিস যাকে রূপান্তরিত করে শিল্প দ্রব্যে পরিণত করা যায়, কিন্তু একটা শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কাঁচামাল তো গুরুত্বপূর্ণ, কিন্তু কাঁচামাল ছাড়াও আনুষঙ্গিক যে পরিবেশগুলো থাকার কথা সেক্ষেত্রে জাপানে অটুট। শক্তি সম্পদের প্রাচুর্য থেকে, উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে, সামুদ্রিক প্রভাব থেকে শুরু করে চাহিদা ও বাজার থেকে মূলধনের যোগান সবকিছুই আছে, কিন্তু কাঁচামালটা নেই। এবং কাঁচামালটা পাওয়ার সুবিধা আছে, এই সামগ্রিকভাবে সুবিধা থাকার জন্য জাপান লোহ ইস্পাতের উন্নত। একইভাবে যদি আমি কতগুলো কোশ্চেনের উদাহরণ দিই, যেমন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন কার্পাসওয়ান শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে, কিন্তু সারা ভারতের কার্পাসওয়ান শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? এখন দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলে দাক্ষিণাত্যের কৃষ্ণমৃগ থেকে প্রচুর তোলা হয়, যেটা ভারতের অন্যত্র এত হয় না। কিন্তু তুলো বিশুদ্ধ কাঁচামাল হওয়ার কারণে পশ্চিম ভারতে হলেও সেটাকে অন্য কোথাও নিয়ে গিয়ে বাজারের কাছাকাছি করে তোলা যায়। পণ্যসূচক একের জন্য। একইভাবে আমরা যদি দেখি যে ওই কার্পাসওয়ান শিল্প যেমন নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরের কারণ একই কন্ডিশন, সেখানেও অন্যান্য কন্ডিশন গুলো আছে, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে স্থানাভাব, ওই এতে নিউ ইংল্যান্ডের স্থানাভাবের জন্য বা চাহিদা সেই রকম থাকছে না, কিন্তু দক্ষিণাঞ্চলে দেখা যাচ্ছে সেখানে চাহিদা আছে, সেখানে স্থানের সংকুলান হবে। ঠিক আছে, এই কাঁচামাল হয়তো নেই, কিন্তু ওইখান থেকে নিয়ে গিয়ে সেখানে যেহেতু বিশুদ্ধ কাঁচামাল অন্যান্য কন্ডিশন গুলো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে উপযুক্ত রয়েছে, সেই কারণে সেই জায়গায় স্থানান্তর ঘটেছে। তো এইভাবে ছাত্রছাত্রীরা মনে রাখতে হবে যে শিল্প গড়ে তোলার জন্য যে ফেভারেবল কন্ডিশন গুলো থাকে, সেই কন্ডিশনের একটা যদি অমিট হয়, অন্যান্য কন্ডিশন গুলো যদি থাকে, তাহলে সেখানে শিল্প গড়ে তোলাটা স্বাভাবিক বা লাভজনক হয়। সুতরাং শিল্প গড়ে তোলার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তোমাদের যদি জানা থাকে, তাহলে সেই অনুকরণে তোমরা যে কোনো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ওই পয়েন্ট, কিছু কিছু কমন পয়েন্টকে তোমরা কাজে লাগাতে হবে, এবং উদাহরণগুলো যেন ওই জায়গায় এবং তোমাদের লোকেশনটা ওই জায়গায় করতে হবে। আর বাকি ফেভারেবল কন্ডিশন গুলো তোমরা কমন হিসাবে লিখতে। স্যার ধরুন জাপানের কথাটাই যদি বলি, তাহলে এক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট ছবি দেওয়া কি যাবে? ধরুন জাপানের 4টে দ্বীপ যদি এঁকে কিছু জায়গা, ওসাকা, আমাদের যে ছবির বিকল্প হয় না, হক্কাইডো, হনশু, শিকাগো, কিউশু, এবং ছবিটা খুব একটা কঠিন হবে না, তাহলে বোধহয় একটা গার্ড, এক্ষেত্রে ছবি না দিলেও হয়। আমার মনে হয় কোনো অপশন, হয়তো এই কোয়েশ্চেনটা কারো রেডি নেই, কিন্তু লিখতে হচ্ছে, তো সেক্ষেত্রে ছবিটা মনে হয় একটা গার্ড হয়ে গেল। অবশ্যই
যে জাপানের 4টে মেয়েকে এবং সেই হিসাবে মালয়েশিয়ার আবার শিল্পে উন্নত কেন অবশ্যই ছবি দেবে। আর এই জাপান লোহিত শিল্পের উন্নত কেন সবই ছবি, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে কাগজ শিল্পের উন্নতির কারণ, কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ, যাই করুক না কেন ছবি কিন্তু সাপোর্টিং ছবি দিতে হবে, তাদের লেখাটা অনেক বেশি যথাযথ হবে, নম্বর পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। সব ছবি দেওয়া সম্ভব না, তবুও নমুনা হিসেবে দু একটা ছবি যদি দেয় তাহলে ইমপ্রেশন গ্রো করা যাবে। অর্থনৈতিক ভূগোল থেকে স্যার আর কিছু প্রশ্ন? হ্যাঁ, অবশ্যই আছে। এই অংশেই আমাদের হচ্ছে পরিষেবামূলক কার্যাবলী, আধুনিক নব্য অত্যাধুনিক কার্যাবলী, যেখানে আমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন আছে, যেখান থেকে 2 এবং 3 বেশি আসতে দেখা যায়। যেমন ধরো বিমানপথ পরিবহনের সুবিধা অসুবিধা, জলপথ পরিবহনের সুবিধা অসুবিধা। এখানেও আমার মনে হয় এই সুবিধা অসুবিধা বা পরিবহন ব্যবস্থার গুরুত্ব, অর্থাৎ প্রত্যেকটি পরিবহনের সুবিধা অসুবিধাগুলো তোমরা যদি জায়গাটা ভীষণ সহজ, তোমরা যদি একটু পড়ে রাখো তাহলে অনেক সময় ওই যে পার্টমার্ক যে কোয়েশ্চেনটা এখান থেকে দেবে শিল্পের সঙ্গে তোমরা খুব সহজেই লিখতে পারবে। শিপিং লাইন খুব গুরুত্বপূর্ণ, সুয়েজ খালের গুরুত্ব, সোনালী চতুর্ভুজ, একদম হীরক চতুর্ভুজ, হ্যাঁ, কুইনারি এবং কোয়াটারনারি কুইনারি ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য, বেন ড্রেন, আউটসোর্সিং, অফশোরিং, তোমরা এগুলো সবই জানো। আমরা ইন্টারনেট ব্যবস্থার গুরুত্ব। আচ্ছা, বলে রাখি ছাত্রছাত্রীদের জন্য যে 2 অভিজ্ঞ শিক্ষক আমাদের একটা পিডিএফ দিচ্ছেন, যেখানে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ওরা দিয়ে যাবেন 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য। আমরা এটা থেকেই আসছি এটা বলছি না, জাস্ট একটা সাজেশন, এতদিনের অভিজ্ঞতার একটা ফসল আমরা পাবো। আমাদের লিঙ্কে ওটা দেওয়া থাকবে পিডিএফ ফাইল আকারে, তোমরা নিয়ে নিও। বেশ স্যার। আচ্ছা, আর শেষ অংশ যেটুকু রয়ে গেল, অর্থাৎ জনসংখ্যা, জনবসতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে তোমরা 3 পাচ্ছ এমসিকিউ, আর 2 পাচ্ছ এসএকিউ, আর একটা কোয়েশ্চেন পাচ্ছ লং, মানে লং তোমরা 7 নম্বরের বড় প্রশ্ন করে একটা পাচ্ছ। আমি বারবার এই বড় প্রশ্ন লং বা 7 নাম্বার বলছি, তোমরা কিন্তু এখানে অবশ্যই পার্ট মার্কিং পাবে, 3, 2, 5 অবশ্যই পাচ্ছ। তো এখানে জনসংখ্যা, জনবসতি আর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, আমার যেটা মতামত, আমার মনে হয় তোমরা প্রথমটা থেকেই কোয়েশ্চেনটা বা চুজ করো বা লেখো। এখানে তো অপশন থাকছে স্যার, এখানে অপশন অল্টারনেটিভ থাকছে। স্যার যেটা একটু আগে প্রাকৃতিকে বলছিলেন, সেক্ষেত্রে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন যদি তোমাদের খুব ইজি মনে হয় তাহলে তোমরা লিখতেই পারো। তবে আমার মনে হয় এই অসম জনঘনত্বের কারণ, জনবন্টনের কারণ বা আমাদের পার্থক্য আসতে পারে, ধরো বিক্ষিপ্ত জনবসতি, রৈখিক জনবসতি, এই প্রশ্নগুলো লেখা বোধহয় সহজ হবে নাকি স্যার, কি বলেন? স্যারের মতামত। অসম জনঘনত্বের কারণ স্যার ওইটাই বলছিলাম, পৃথিবীর অসম জনবন্টনের কারণ, এই প্রশ্নটা যদি আসে তাহলে, এই কোশ্চেনটা যদি আসে তাহলে যদি বলে যে পৃথিবীর অসম জনবন্টনের ক্ষেত্রে প্রাকৃতিক কারণগুলো ব্যাখ্যা করো, সেখানে ছাত্রছাত্রী বলবো তোমরা একটু লক্ষ্য রাখবে কোশ্চেনটা ভালো করে। অনেক সময় দুটো পার্টি দিতে পারে, যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বা অর্থনৈতিক কারণ, কিন্তু যদি শুধু প্রাকৃতিক দেয় তাহলে তোমরা কিন্তু অপ্রাকৃতিক কারণগুলো লিখবে না। আবার অনেক ক্ষেত্রে কোশ্চেন দেয় এই বিশ্বের অসম জনঘনত্বের ক্ষেত্রে অপ্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো, সেক্ষেত্রে কিন্তু অপ্রাকৃতিক কারণগুলো লিখবে। আর কিছু যদি বলা না থাকে তাহলে প্রাকৃতিক অপ্রাকৃতিক মিলিয়ে সম্পদ থাকলে তাহলে 3 6টা দিন। সেক্ষেত্রে প্রাকৃতিক হিসাবে ভূমিরূপ, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, খনিজ পদার্থ। আর অপ্রাকৃতিক কারণ হিসাবে শিক্ষা, প্রতিরক্ষা, প্রশাসন, পরিবহন, যোগাযোগ, এই সমস্ত বিষয়গুলোর উপর তোমরা গুরুত্ব দিতে পারো। এবার এখান থেকে কোশ্চেন যে এইভাবে সবসময় আসবে তা না, কোনো কারণে বলে দিল যে আমাজন অববাহিকার জনঘনত্ব একবারে কম কেন। একদম খুব গুরুত্বপূর্ণ বিষয় স্যার তুলেছেন। আবার গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি কেন। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা একটা জনঘনত্বের তারতম্যের কারণ, মানে যেখানে তারতম্যের কারণগুলো যেখানে উপযুক্ত হবে, যেমন প্রকৃতির ক্ষেত্রে আমি বলি পর্বত, মালভূমি, সমভূমি, সেক্ষেত্রে সমভূমিতে পর্বত মালভূমি অপেক্ষা সমভূমিতে সুযোগ সুবিধা বেশি, সুতরাং সমভূমিতে জনঘনত্ব বেশি। তো সমভূমিতে, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি কেন, সেই কন্ডিশনগুলো আসবে। কৃষিকাজের সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের সুবিধা, শিল্পের সুবিধা, অনুকূল জলবায়ু, জীবিকা অর্জনের সুবিধা, এই সমস্ত সুবিধাগুলোর জন্য সমভূমি অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি। কিভাবে যদি আমাজন অববাহিকা
ওই অনুকরণে করা যায়, তাহলে আমার জন্য ওইকে ভূপ্রকৃতি বন্ধু, সেখানকার জলবায়ু অস্বাস্থ্যকর, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রতিকূল জলবায়ু, এই সমস্ত কারণগুলির জন্য আমার জন্য ওইকে প্রতি কিলোমিটারে একজনেরও কম লোক বসবাস। তাহলে এই কন্ডিশনগুলো ছেলে মেয়েদের মানে একটু ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একই। সুতরাং ছাত্রছাত্রীদের এইভাবে পড়তে হবে, তা না অনেক কোশ্চেন তাতে মনে হতে পারে খুব দুর্বোধ্য, কিন্তু মনে করার কোনো কারণ নেই। এইভাবে একটা সঙ্গে একটা লিংক করতে পারলে খুব ভালো। কথাটাই স্যার বলবো যে যথাযথ উদাহরণটা দেওয়া, যেমন গাঙ্গেয় জনবসতি, তোমরা যদি অবশ্যই ভূপ্রকৃতি সমভূমি, তোমরা অবশ্যই এখানে খুব সুন্দর উদাহরণ দিতেই পারো, যেমন বিহার জনঘনত্বে প্রথম অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। 11 সেন্সাসটাই আমরা বলবো, কারণ নতুনটা তো আপডেট হয়নি এখনো বইয়ে। তারপরে ধরো তোমরা উত্তরপ্রদেশ জনসংখ্যায় প্রথম, এবং দুটোই গাঙ্গেয় সমভূমির অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। এই যথাযথ উদাহরণটা তোমরা কিন্তু দেবে, এটা জরুরি। বাকিটা কমন থাকছে। আর বাকি কোশ্চেন গুলো খুবই সহজ। কাম্য জনসংখ্যা কাকে বলে, জনঘনত্ব কাকে বলে, মানুষ জমির অনুপাত কি, তার সঙ্গে জনবসতি থেকে আসতে পারে কর্মের ভিত্তিতে পৌরবসতি শ্রেণী, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ, পৌরবসতি বা গ্রামীণ বসতির মধ্যে পার্থক্য বা কাকে বলে। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে নগরায়নের সমস্যা। ভারতীয় নগরায়নের সমস্যা কিন্তু ওখান থেকে কোশ্চেন দিতে পারে। আর একটা দিতে পারে যেটা হচ্ছে লুই মামফোর্ড কর্তৃক পৌরবসতি শ্রেণী বিভাগ। এখানে দিলে সেই নেক্রোপলিস, জিরানোপলিস, তারপরে মেগাসিটি, মহানগর, এই সমস্ত গুলো চলে আসবে। সুতরাং এই জনসংখ্যা এবং যেটা জনবসতি, এই দুটো চ্যাপ্টার কিন্তু সহজ। আর ছাত্রছাত্রীদের বলবো, যদি তোমাদের মনে হয় বিগত 10 বছরের যে বিভিন্ন সালের কোশ্চেন গুলো এই দুটো চ্যাপ্টার থেকে পড়ে গেছে, আমরা বলে দিলাম, তা সত্ত্বেও তোমাদের যদি মনে হয় যে তোমরা আরেকবার দেখবে কি পড়ে গেছে, সেই হিসেবে স্যার এই প্রসঙ্গে একটা বলি। 2015 সালে যখন এই নতুন সিলেবাস চালু হয়েছিল, তখন কাউন্সিল থেকে একটা মডেল সেট কোশ্চেন একটা সেট দিয়ে দেওয়া হয়েছিল। অনেক বিষয় দেখছি স্যারেরা ওটার উপরেও গুরুত্ব দিচ্ছেন। অবশ্যই তোমাদের যে টেক্সট বইগুলো রয়েছে, যেগুলো তোমরা ফলো করছো, দেখবি ওর পেছন দিকেই ওখানে সংসদ নমুনা প্রশ্নপত্র বলে থাকে। সংসদ নমুনা প্রশ্নপত্র, তো সেটাও তোমরা ফলো করতে পারো। এবং সালের কোশ্চেন স্যার যেটা বললেন, অবশ্যই আমরা আশা করবো সেখান থেকে অবশ্যই কমন পাওয়া যাবে। আর যেটা আমাদের সম্মাননীয় সঞ্চালক স্যার বলেছেন, আমরা তো তোমাদের একটা পিডিএফ আকারে দিচ্ছি, আমি আর স্যার দুজনে বানিয়েছি এটা, তো তোমরা এটাও দেখতে পারো। আচ্ছা, আরেকটু বলবো, এই যে জনসংখ্যা জনবসতি থেকে একটা কোশ্চেন আসছে, আর যদি অল্টারনেটিভ আমরা দেখি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, সেখান থেকে কতগুলো কোশ্চেন তোমরা গুরুত্ব দিতে পারো। যেমন বেঙ্গালুরু হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। ছত্তিশগড় পরিকল্পনা অঞ্চলের অন্তর্ভুক্ত কেন, বা ছত্তিশগড়ের খনিজ সম্পদের বা শিল্পের বিবরণ, এগুলো তোমরা একটু গুরুত্ব দিতে পারো। বা ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, বৃহৎ পরিকল্পনা পার্থক্য কি, বা পরিকল্পনা অঞ্চলের বিভিন্ন স্তর, পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য, এইগুলো করলে ওখান থেকে। এবং দেখা যায় যে জনসংখ্যা জনবসতি, এই জনসংখ্যা থেকে হয়তো একটা কোশ্চেন দিল, আবার জনবসতি এবং পরিকল্পনা অঞ্চল মিলিয়ে একটা কোশ্চেন ওরা সেট করতে পারে। হ্যাঁ, হতে পারে। অর্থাৎ স্যার যেটা বলতে চাইছেন যে একটা কোয়েশ্চেন দিল তোমাদের জনসংখ্যা থেকে, ওর সঙ্গে পার্ট মার্কিংটা পরিকল্পনা অঞ্চল থেকে দিয়ে দিতে, ফলে সেটা 2 থাকলো, যে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল কাকে বলে। হ্যাঁ, তো তোমাদের কিন্তু পুরোটা পড়তে হচ্ছে, এটা বোধহয় মূল বক্তব্য। পুরোটা পড়তে হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, তোমরা পুরো অংশটা খুঁটিয়ে আগেও একবার পড়ে নিয়েছো, বেশ কয়েকবার পড়েছো। তোমরা আর যেটুকু সময় তোমাদের হাতে রয়েছে আর একবার খুঁটিয়ে পড়ে নাও টেস্ট বইটা তোমাদের। আমরা কি পুরোটা কভার করলাম? প্রায়। আমি একটু ব্যাকে যাব, যে বাণিজ্যিক সংস্থাগুলো, ওখান থেকে তোমরা কিন্তু এসএকিউ এমসিকিউ পেতে পারো। অর্থাৎ G20, সাপটা, তারপরে সার্ক, বা আমরা যেগুলো বলি WTO, এই জায়গাটা বোধহয় আমরা মিস করে যাচ্ছিলাম স্যার। তোমাদের 70 পেতে গেলে তোমাদের এই যে এসএকিউ বা এমসিকিউ এখান থেকে অনেক সময় আসে, ফলে এই জায়গাটা তোমরা বারবার রিডিং করে রাখবে। একবার দুবার তোমরা অনেকবারই পড়ে নিয়েছো, আর কয়েকবার পড়লে দেখবে আমাদের যে ব্রেন অটোমেটিক সেগুলোকে স্টোর করে নিচ্ছে। তো এটা
স্যারকে একটু জিজ্ঞেস করবো যে ভূগোল পরীক্ষায় ছাত্রছাত্রীরা কি ধরনের একটু সিলি মিস্টেক্স কোথায় করে থাকে এবং সেটাকে কিভাবে এড়ানো যেতে পারে, এটা যদি একটু বলেন। আচ্ছা, এবার 70 পাওয়ার মানে লক্ষ্য আমরা দিশা দেখাচ্ছি, অনেক ছাত্রছাত্রী পেয়ে থাকে। যদি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা ওই লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে আমাদের এখানে আসা সার্থক হবে। তো কিভাবে পাওয়া যায় সেটা আমি বলছি। প্রথমে প্রশ্নপত্র এবং খাতা একসঙ্গেই দেওয়া হয়। তো সেই হিসাবে খাতাতে তোমাদের অ্যাডমিট কার্ড অনুসারে যা লেখা লিখবে এবং এমসিকিউ পোর্শনের জন্য একটা নির্দিষ্ট পেজ থাকবে এবং বক্স করা থাকবে। সেক্ষেত্রে গৌতম বাবু বলেছেন, আমিও বলেছি, ওই অপশনগুলোর দাগ নম্বর দিয়ে উত্তরগুলো করতে হবে। আর কোনোভাবেই কিন্তু কাটাকাটি করা যাবে না। আগে কোশ্চেনে দাগ দিতে হবে কোন উত্তরটা হবে। প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়ে এবং এমসিকিউ ঠিক করতে হবে কোন অপশনটা ঠিক, সেটা চুজ করার পর তারপরে ওটা অত্যন্ত সন্তর্পণে ওটা করতে হবে যাতে কোনোভাবেই কাটাকাটি না হয়। আমাদের যে 15 মিনিট প্রশ্ন দেখার জন্য থাকছে সেখানেই আমরা পুরো প্রশ্নটা পড়ার পর যদি সময় থাকে ওই সময় একটু এগিয়ে রাখতে পারি, কারণ একসঙ্গে দিয়ে দেওয়া। তো সেই হিসাবে কোশ্চেনটা একটু পড়ে নিতে হবে ভালো করে এবং সঙ্গে সঙ্গে কোশ্চেনে দাগ দিতে হবে। এমসিকিউ বা এসিকিউ তোমরা কোন কোন কোশ্চেন গুলো টাচ করবে সেটা একটু মার্কিং করবে। তার সঙ্গে সঙ্গে বড় কোশ্চেনও তোমরা চুজ করে নেবে। নেওয়ার পর এবার এমসিকিউ হয়ে গেল। এমসিকিউ যখন তোমরা 21টার মধ্যে হয়তো দেখা গেল একটা কি দুটো পারছো না, ওখানে সময় নষ্ট করার দরকার নেই। ওই জায়গায় ফাঁকা দিয়ে তোমরা এসিকিউ চলে যাও। এসিকিউ যদি দেখা যায় যে একটা কোশ্চেন পাচ্ছো না, তাহলে ঠিক আছে, ওই জায়গাটা ফাঁকা থাকে, তুমি একটু ভাবো, তারপরে শুরু করে দাও যে ডেসক্রিপটিভ। যেটা ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে দাগ নম্বর ঠিকঠাক মতো দিতে হবে, চারদিকে মার্জিনটা টানতে হবে এবং প্রত্যেককে বলছি যে উত্তর দেওয়ার সময় কিন্তু কোশ্চেনের মেন হেডিংটা দিতে হবে। যেমন সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো বললো, তাহলে হেডিং করতে হবে সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং যে ভূমিরূপগুলো নির্দিষ্ট থাকবে বা যদি বলা না থাকে তুমি যেটা লিখবে সেটা কিন্তু অবশ্যই হেডিং করতে হবে এবং অন্য কালিতে, যদি অন্য কালিতে সম্ভব হয় অন্য কালিতে, নাহলে ওই কালিতে করে আন্ডারলাইন দিয়ে খাতাটা যত আকর্ষণীয় করে তোলা যায় এবং সংজ্ঞাটা, তারপরে পার্ট মানে প্যারা করে বৈশিষ্ট্য, তারপরে প্যারা করে উদাহরণ এবং সাইডে ডান দিকে যেন ছবির জন্য একটা বক্স থাকে এবং কোনোভাবেই কাটাকাটি চলবে না, অনেক সময় থাকবে, রাফ সময়। সুতরাং একবারে ধীরে সুস্থে লিখতে হবে এবং যে কোশ্চেনটা প্রথম মনে হবে যে এটা আমার ভালো, দাগ নম্বর দিয়ে সেক্ষেত্রে লিখতে পারে, ওক্ষেত্রে অসুবিধা নেই। তাহলে সহজ থেকে জটিল যাই ভালো। এবং কোন একটা কোশ্চেন যে একটা পার্ট পাচ্ছে না, তাহলে সেই পার্টের অংশটা মোটামুটি অনুমান করে জায়গাটা রেখে যায়। সবকিছু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর খাতাটা একবার চেক করে নিতে হবে এবং আমার মনে হয় কালারিং পেন্সিল অবশ্যই ব্যবহার করা উচিত। সেটা হচ্ছে ব্লু বা নীল পেন্সিল একটা, আর ইয়েলো। নীল পেন্সিলে মেন হেডিংটা আন্ডারলাইন করবে এবং সাব যে হেডিং গুলো হলো সেটা হলদেতে আন্ডারলাইন করবে এবং বাকি মেন পয়েন্টগুলো যেখানে সংজ্ঞাটা আমি শেষ করছি সেই জায়গায় কিন্তু হলদে পেন্সিল দিয়ে যেখানে উদাহরণটা দিলাম সেইখানে কিন্তু হাইলাইট করতে হবে। হাইলাইট পেন নয়, পেন্সিল ইউজ করতে হবে। তাহলে খাতাটা কি হবে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং আকর্ষণীয় হবে। আমার হচ্ছে প্রেজেন্টেশনটা আমাকে ভালো করতে হবে, তো এইটাই আমি বলবো। সুতরাং কাটাকাটি করা যাবে না, টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে এবং কোশ্চেনের সিরিজ অ্যান্সার করতে হবে। কোশ্চেনটা ভালো করে দেখে নিতে হবে সব পার্টের অ্যান্সার আমি করলাম কিনা, আর যেটা আমি পারবো না, যেটা আমার মনে হচ্ছে যে অন্য জায়গা থেকে আমাকে বানিয়ে লিখতে হবে কিন্তু ছেড়ে আসা যাবে না, সেইভাবে তাকে লিখে বেরিয়ে আসতে হবে। স্যার কিছু অ্যাড করবেন? সেরকম কিছু নেই, তবে আমি বলবো যে তোমাদের তো যেগুলো ধরো লং কোয়েশ্চেন সেখানে তো পার্ট মার্কিং অবশ্যই থাকছে। সেখানে তোমরা একই দাগ নাম্বারের কোয়েশ্চেনের যে পার্ট কোয়েশ্চেন গুলো রয়েছে একই জায়গায় লেখা বোধহয় তোমরা অবশ্যই অন্য জায়গায় যাবে না। আর অনেক সময় আমার অভিজ্ঞতায় দেখেছি যে তোমরা ছবি হয়তো ভুলে গেছো, কোনো কারণে মিস করেছো, ওইখানে না এঁকে অন্য কোথাও শুধু দাগ নাম্বার দিয়ে ছবিটা এঁকে দিলে সেটা কিন্তু আঁকা না আঁকা বোধহয় সমান।
কারণ ওটা আর আমরা ধরি না বা ওটা ওর মধ্যে আর ধরা হয় না। তুমি ছবি ঠিকই এঁকেছো, সব ঠিক রয়েছে, তাহলে বিষয় কি হলো, মূল ভাবনাটা যে তোমাদের ওইখানেই ছবিটা আঁকতে হবে, ওইখানেই ছবিটা তোমাদের আঁকতে হবে, এগুলো একটু দেখবে। আর বানান ভুল যদিও আমরা খুব একটা ভূগোলের ক্ষেত্রে দেখি না, তবে তোমাকে মনে রাখতে হবে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সাধারণ বানান ভুল বা এমনিতেও চেষ্টা করবে যে বানান ভুল যাতে না হয়, তাহলে এই বানান ভুলের ক্ষেত্রে একটু তোমরা সচেতন থাকবে। খাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বানান ভুলের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যেখানে এমসিকিউ আমার উত্তরটা দেওয়া রয়েছে সেটা তুলতে গিয়ে যদি বানান ভুল করে ফেলি সেটা বোধহয় খুবই দৃষ্টিগত এবং কাম্যই নয়, সেটা কাম্য নয় এবং আমার মনে হয় ক্ষমার অযোগ্যই হয়ে যায়। বিভিন্ন ধরনের তো পরীক্ষক থাকেন, তো সেক্ষেত্রে অনেক সময় তোমাদের বোধহয় ওই নাম্বারটা চলেই গেল, এটা ভাবাটাই ভালো। তো বাকি লং কোয়েশ্চেনের ক্ষেত্রেও চেষ্টা করবে যাতে এটা না হয়, আর খাতাতে কাটাকাটি করবে না। বোধহয় লং কোয়েশ্চেন লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে জাস্ট একটা প্লেন থ্রু করবে একবার, ওটা তোমার কাটা, তোমার প্রিন্টার চলে যাওয়া মানে যিনি খাতার মূল্যায়ন করছেন উনি এমনিতে ওটা দেখছেন না, আর একদম ইজি করে এই জিনিসটা করবে। আচ্ছা, আরেকটা ছাত্রছাত্রীদের বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লুজ শিট তোমরা মেন পেজের পরে যে লুজ শিটটা নিচ্ছ, সেই লুজ শিটটা নেওয়ার সময় তোমার কিন্তু ফ্রন্ট পেজের একবারে ডান দিকে ক্লাস 1 করে কিন্তু তোমরা যেটা সংখ্যা দাঁড়াচ্ছে একবারে শেষে তোমরা লিখে আবার ইনভিজিলেটরকে দিয়ে সই করে দেবে। এবার তোমরা অনেক সময় দেখা যায় যে তুমি 4টে পেজ নিয়েছো কিন্তু ভুলবশত তোমার উপরে 3টে পেজ মানে +1+1+1 করা আছে, সেক্ষেত্রে তোমার কোনো কারণে একটা পেজ মিসিং হয়ে গেলে পরবর্তীকালে তুমি ক্লেম করতে পারবে না। ওই কারণে তোমাকে দেখে নিতে হবে তুমি কটা পেজ নিচ্ছ। আর একটা এইবারে খুব কড়াকড়ি করেছে শুনলাম, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তুমি 3টে পেজ নিয়েছো কিন্তু উপরে লিখেছো 4টে, কোনো কারণে যদি ইনভিজিলেটর ধরে ফেলে তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি হতে পারে বা একটা বিড়ম্বনায় পড়তে পারো, বা কাউন্সিলও খুব কড়াকড়ি করছে। সুতরাং এই ধরনের ম্যাল প্র্যাকটিস তোমরা করবে না। আর একটা বলবো যে এই যে পার্ট মার্কিং, গৌতম বাবু বললেন পার্ট মার্কিং, তো পার্ট মার্কিং একটা বড় কোশ্চেন 7 নম্বর কোশ্চেন 3টে পার্ট থাকতে পারে, 2টো পার্ট থাকতে পারে। এবার 2টো পার্ট যদি থাকে তাহলে ফার্স্ট পার্টটার পরে যে সেকেন্ড পার্টটা শুরু করছো তার গ্যাপিং কিন্তু বেশি করবে না। অনেক ছেলেমেয়েরা দেখা যায় গ্যাপ অনেক বেশি করছে, যতটা দরকার ততটাই গ্যাপ দিয়ে প্যারাটা করবে না, ঠিক আছে? এই গ্যাপ দিতে দিতে খাতার সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে, সুতরাং সেটা করবে না। আর দাগ নম্বরগুলো কিন্তু ঠিক মতো দেবে। অনেক সময় খাতাটা খুলতে গিয়ে দেখা গেল যে পুরোটাই খোলা যাচ্ছে না, সেই কারণে বাঁ দিকের মার্জিনটা যেন চওড়া হয় এবং মার্জিনের বাইরে যেন দাগ নম্বরটা পরিষ্কার করে লেখা থাকে। একদম অবশ্যই দাগ নম্বরটা পরিষ্কার করে লেখা থাকে। বেশ, আর কিছু স্যার অ্যাড করার আছে? না, সেরকম কিছু তো ভাই। বেশ, আমরা মোটামুটি একটা আলোচনা করলাম ভূগোল বিষয় সম্পর্কে। দুজন বিশেষজ্ঞ শিক্ষক ছিলেন আমার সাথে এতক্ষণ এবং ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা এমসিকিউ, এসএকিউ, কিভাবে উত্তর লিখবো, কিভাবে উত্তর লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, সবচেয়ে বড় কথা খাতাটাকে কিভাবে সুচারুভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে আমি মনোগ্রাহী করে তুলবো আমাদের পরীক্ষকদের কাছে, সেটা হাল হকিকত আমরা জেনেছি ওনাদের কাছ থেকে। এছাড়াও যদি আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের মনে কোনো প্রশ্ন জাগে, তোমাদের জন্য আমাদের দ্বার অবারিত। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্ন পাঠিও, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দুজন বিশেষজ্ঞ শিক্ষক এবং আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্নেহাশিস রইল। আমরা প্রত্যেকে কামনা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা এই যে সেমিস্টার সিস্টেমের আগের ঠিক লাস্ট ব্যাচ, সুতরাং প্রশ্ন খুব একটা কঠিন আসবে না, সবাই খুব ভালোভাবেই পাস করে যাবে। শুধু পাস করবে না তো, স্যারেরা যেটা বলেছেন 70-এ 70 আমাদের লক্ষ্য এটাই হবে, এটাই হোক আমাদের পাখির চোখ। এই বলে আজকে স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।